দেখো তোমাদের ক্লাস 10-এর লেসন 5, ঠিক আছে, লেসন 5 আওয়ার রানওয়ে কাইট, কার লেখা? লুসি মড মন্টগোমারি, ঠিক আছে, মানে লেখিকা লুসি মড মন্টগোমারি। দেখো এই গল্পটা কিসের নিয়ে? দিস শর্ট স্টোরি ইজ অ্যাবাউট এ ব্রাদার অ্যান্ড সিস্টার লিভিং অন অ্যান আইসোলেট আইল্যান্ড উইথ দেয়ার ফাদার, who through a series of incidents get reunited with their long lost relative। তাহলে এই গল্পটা হচ্ছে একটা ভাইকে একটা বোনকে নিয়ে। এক ভাই এক বোন, ওরা একটা নির্জন দ্বীপে বাস করে। কার সাথে বাস করে? তার বাবার সাথে। মানে ওরা তিনজন থাকে দ্বীপে, বাবা, ভাই আর বোন। এবং কি হচ্ছে, হু থ্রু এ সিরিজ অফ ইনসিডেন্ট, যারা বিভিন্ন ঘটনার মধ্য দিয়ে গেট রিইউনাইটেড উইথ দেয়ার লং লস্ট রিলেটিভ, বিভিন্ন ঘটনার মধ্য দিয়ে তাদের পুরনো যে হারিয়ে যাওয়া আত্মীয় স্বজন তাদের সাথে মিলিত হচ্ছে, ঠিক আছে। তাহলে আগে ছিল তিনজন, সেই তিনজন থেকে ওরা হচ্ছে ছজন, তাদের পুরনো আত্মীয়দেরকে খুঁজে পাচ্ছে। কীভাবে খুঁজে পাচ্ছে সেইটা আমরা এই গল্পে জানবো। ইট ইজ এ টাচিং টেল দ্যাট আন্ডারলাইজ দ্য ভ্যালু অফ রিলেশনশিপ। এটা একটা হৃদয় ছুঁয়ে যাওয়া গল্প, যেটাতে দেখানো হয়েছে আত্মীয় স্বজন থাকার যে মূল্য। বোঝা গেল? এর গল্পটা হচ্ছে দু ভাই বোনের নিয়ে, যারা একটা নির্জন দ্বীপে ওর বাবার সাথে থাকে এবং বিভিন্ন ঘটনার মধ্য দিয়ে তারা তাদের হারিয়ে যাওয়া আত্মীয় স্বজনের সাথে মিলিত হচ্ছে। কীভাবে মিলিত হচ্ছে সেইটাই গল্পে দেখানো হয়েছে, এবং আত্মীয় স্বজন থাকার যে মূল্য, সেই মূল্যটা এখানে দেখানো হয়েছে। দেখো প্রথম লাইন, অফকোর্স দেয়ার ওয়াজ নোবডি ফর আস টু প্লে উইথ দ্য বিগ হাফ মুন। অবশ্যই সেখানে কেউ ছিল না আমার সাথে খেলার ওই বিগ হাফ মুনে। তাহলে ওরা যেখানে বাস করে সেইটা একটা দ্বীপ, সেই দ্বীপটার নাম হচ্ছে বিগ হাফ মুন। তাহলে বিগ হাফ মুন দ্বীপে বাস করে এরা তিনজন। সেইখানে তিনজন আছে, তো বাবা তো কাজে ব্যস্ত আছে, লাইট হাউস দেখাশুনো করে, তাহলে এরা তো দুজন থাকছে। এই দুজনে ওরা খেলাধুলো করতো। তাহলে ওরা কী বলছে? অফকোর্স দেয়ার ওয়াজ নোবডি ফর আস টু প্লে উইথ অন দ্য বিগ হাফ মুন। অবশ্যই আমাদের কেউ ছিল না এই বিগ হাফ মুনে আমার সাথে খেলার জন্য। উই জাস্ট হ্যাড টু মেক দ্য মোস্ট অফ ইচ আদার অ্যান্ড উই ডিড। আমাদেরকে দুজনকেই সব কিছু একে অপরকে করতে হতো, আমরা করতামও। খেলতে হলে দুজন ভাই বোনকে খেলতে হবে, ওরা দুজন ভাই বোন মিলে সব কিছু করতো, ওরা ভাই বোন মিলে খেলতো। উই লিভ অন দ্য বিগ হাফ মুন আইল্যান্ড। তাহলে কী বললাম? দ্বীপটার নাম হচ্ছে বিগ হাফ মুন আইল্যান্ড। ওরা বিগ হাফ মুন আইল্যান্ডে বাস করে। তাহলে একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, ওরা কোথায় বাস করে? বিগ হাফ মুন আইল্যান্ডে। কে বাস করে? উই আর ফাদার অ্যান্ড ক্লড অ্যান্ড আই অ্যান্ড আনএস্তার অ্যান্ড মিমি অ্যান্ড ডিক। এখন বর্তমানে ওরা কজন আছে? ফাদার রয়েছে, বাবা, ক্লড, আই মানে ন্যারেটর, ন্যারেটর নাম হচ্ছে ফিলিপা, আন্ট এস্তার, ওদের এস্তার পিসিমা, তার সঙ্গে মিমি আর ডিক। এখন আছে ছজন। তাহলে গল্পটা যখন লিখছে তখন ওরা দ্বীপে বাস করে ছজন। বুঝা গেল? এখন আছে ছজন। ইট ইউজ টু বি অনলি ফাদার অ্যান্ড ক্লড অ্যান্ড আই। আগে থাকতো মাত্র আমরা তিনজন, ফাদার, ক্লড এবং আমি, মানে ফিলিপা। ইট ইজ অল অন অ্যাকাউন্ট অফ দ্য কাইট দ্যাট দেয়ার আর মোর অফ আস। একটা ঘুড়ি, যে ঘুড়ি আমরা উড়াই, সেই ঘুড়ির কারণে আমরা আজ এতজন হয়েছি। দিস ইজ হোয়াট আই ওয়ান্ট টু টেল ইউ অ্যাবাউট ইট। এই ব্যাপারটা আমি আজ তোমাদেরকে বলতে চাচ্ছি। তাহলে বোঝা গেল ওরা বিগ হাফ মুন লাইট হাউসে বাস করে। এখন আছে ছজন, লেখিকা নিজে, তার দাদা, তার বাবা, তার পিসিমা, আন্ট এস্তার, মিমি আর ডিক, এরা এখন ছজন থাকে। তাহলে এই যে আগে ওরা থাকতো তিনজন, শুধু লেখিকা থাকতো, তার দাদা থাকতো আর তার বাবা থাকতো। এখন যে ছজন, এই তিনজন থেকে ছজন হয়েছে একটা ঘুড়ির কারণে। একটা ঘুড়ি তাদেরকে মিলিত হতে সাহায্য করেছে। তো এই যে কীভাবে একটা ঘুড়ি তাদেরকে মিলিত হতে সাহায্য করেছে, সেই গল্পটাই এই লেখিকা আমাদেরকে আজকে বলতে যাচ্ছে। দেখো, ফাদার ইজ দ্য কিপার অফ দ্য বিগ হাফ মুন লাইট হাউস। ওর বাবা হচ্ছে বিগ হাফ মুন লাইট হাউসের কিপার। লাইট হাউসটা কী জিনিস? লাইট হাউস হচ্ছে একটা বড় সড়ো লাইট থাকে, অনেক লাইট থাকে, ঠিক আছে। সেই লাইটে কি হয়? দ্বীপে লাইটটা রয়েছে, রাতের বেলাতে দ্বীপ দিয়ে কোনো জাহাজ বা কোনো নৌকা পেরোচ্ছে,
দ্বীপে ধাক্কা খাওয়ার সম্ভাবনা আছে, অন্ধকারে পেরাটের অসুবিধা আছে, সেই জন্য দ্বীপে লাইট দেওয়া থাকে, বড় লাইট। সেই লাইটটা দেখাশোনা তো করতে হবে, রাতের বেলা জ্বালাতে হবে, সকালবেলা বন্ধ করে দিতে হবে। সেই দেখাশোনার কাজ, কিপারের কাজ কে করে? এই লেখিকার বাবা। তাহলে কি বলছে? মাই ফাদার ইজ দ্য কিপার অফ দ্য বিঘাপুর লাইট হাউস। আমার বাবা হচ্ছে বিঘাপুর লাইট হাউসের কিপার, মানে যে দেখাশোনা করে। আই এম 11 ইয়ার্স ওল্ড, আমার বয়স 11 বছর। তাহলে লেখিকার বয়স, ন্যারেটরের বয়স হচ্ছে 11 বছর, ঠিক আছে? ন্যারেটরের বয়স হচ্ছে 11 ইয়ার্স ওল্ড। আর ক্লড, ওর যে দাদা, সেই ক্লডের বয়স হচ্ছে 12 ইয়ার্স ওল্ড, ঠিক আছে? তাহলে দুজনকার বয়স জানলাম। লেখিকার বয়স হচ্ছে 11 বছর আর তার দাদার বয়স হচ্ছে 12 বছর। ইন উইন্টার হোয়েন দ্য হারবার ইজ ফ্রোজেন ওভার উই অল মুভ ওভার টু দ্য মেনল্যান্ড। শীতকালের সময় যখন ওই হারবার মানে বন্দর, যেটা দিয়ে জাহাজ আসা যাওয়া করে, সেই বন্দরটা কী হয়? বরফে ঢাকা পড়ে যায়। শীতকাল মানে কি টেম্পারেচার কমে যাচ্ছে, 0 ডিগ্রির নিচে নেমে যায়, ওটা শীতকালীন দেশ। তখন ওই হারবার যেটাতে যোগাযোগ হতো, যাওয়া আসা করতো, সেটা কী হয়? বরফে ঢাকা পড়ে যায়। উই অল মুভ ওভার টু দ্য মেনল্যান্ড, আমরা সবাই তখন মেনল্যান্ডে চলে আসে। শীতকালের সময় ওরা কিন্তু আর আইল্যান্ডে থাকছে না, কারণ তখন তো আইল্যান্ডে কোনো কাজ নেই, তখন তো জাহাজ নৌকা পেরোচ্ছেই নেই। কী করবে আইল্যান্ড থেকে? ওরা মেনল্যান্ডে মানে মধ্যভূমিতে, মানে আমাদের মতন মানুষ যখন বাস করে, সেই মেনল্যান্ডে চলে আসে। এটা শীতকাল। অ্যাজ সুন অ্যাজ স্প্রিং কাম ব্যাক উই সেল টু আওয়ার ওন ডিয়ার আইল্যান্ড। যখনই বসন্ত আসে আমরা আমাদের প্রিয় দ্বীপে চলে আসি। তাহলে শীতকালের সময়, উইন্টারের সময় ওরা থাকছে কোথায়? উইন্টারের সময় ওরা চলে আসছে মেনল্যান্ডে, উইন্টারের সময় থাকছে মেনল্যান্ডে। আর যখন স্প্রিং চলে আসে, যখনই বসন্ত চলে আসছে, বসন্তকালে ওরা আবার আইল্যান্ডে ফিরে যাচ্ছে, ঠিক আছে? এটা মনে রাখতে হবে, উইন্টারের সময় মেনল্যান্ডে থাকছে আর স্প্রিংয়ের সময় থাকছে আইল্যান্ডে। তাহলে এই যে জিনিসগুলো, দ্বীপটার নাম বিঘাপুর, ওর বাবা কাজ করে লাইট হাউসে, ন্যারেটরের বয়স 11 বছর, ক্লডের বয়স 12 বছর, শীতকালের সময় মেনল্যান্ডে থাকে আর বসন্তকাল এলে আবার দ্বীপে ফিরে আসে। এই জিনিসগুলো আমাদেরকে জানতে হবে, ঠিক আছে? তারপরে the funny part used to be that people always pity us when the time came for us to return. সবথেকে মজার ব্যাপারটা কি না, সবথেকে মজার ব্যাপারটা ছিল যে পিপল অলওয়েজ পিটিজ আস, লোকজন আমাদেরকে দয়া করতো। তাহলে কারা পিটি করতো? মানুষজন। কোথাকার? ওই যে মেনল্যান্ডের মানুষজন কী করতো? পিটি করতো, আমাদেরকে দয়া দেখাতো, করুণা দেখাতো। কখন দয়া করতো, দয়া দেখাতো না? হোয়েন দ্য টাইম কেম ফর আস টু রিটার্ন, যখন আমাদের ফিরে আসার সময় হতো। 2 মাস বা 3 মাস শীতকালে যখন মেনল্যান্ডে থাকতো, তারপর কী হতো? বসন্তকালে আবার চলে আসতো দ্বীপে। যখন দ্বীপে ফিরে আসতো, তখন লোকজন কী করতো? আমাদেরকে দয়া করতো। দে সেড উই মাস্ট বি লোনসাম ওভার দেয়ার, তারা বলতো যে আমরা সেখানে গিয়ে লোনসাম, একা হয়ে যাবো। এই যে যখন আইল্যান্ডে ফিরে আসছে, আইল্যান্ডে এসে ওরা আবার কী হবে? লোনসাম হয়ে যাবে, ঠিক আছে? মানে আবার একা হয়ে যাবে। আইল্যান্ডে আসে পরে কি আর লোকজন থাকবে? কি থাকবে কি না, আবার লোনসাম হয়ে যাবে। তাহলে যখন ওরা দ্বীপে ফিরে আসবে, তখন আবার দ্বীপে যায়। এখন মেনল্যান্ডে আছে অনেকজন আছে, যেই দ্বীপে ফিরে আসবে ওরা একা হয়ে যাবে। তাই ওইটাই বলছে, দে সেড উই মাস্ট বি সো লোনসাম ওভার দেয়ার উইথ নো আদার চিলড্রেন নিয়ার আস, কারণ আমার সাথে কোনো ছেলে মেয়ে থাকেনি। দ্বীপে অন্য কেউ থাকে কি? অন্য কেউ দ্বীপে থাকেনি। অফকোর্স ক্লড অ্যান্ড আই উড হ্যাভ লাইক টু হ্যাভ সামওয়ান টু প্লে উইথ আস। অবশ্যই ক্লড এবং আমি চাইতাম যে দ্বীপে আমার সাথে কেউ খেলুক। একা একা খেলা যায় কি? দুজন মিলে। তাহলে আমরা চাইতাম যে কেউ খেলুক। তাহলে অফকোর্স আই উড লাইক টু হ্যাভ সামওয়ান টু প্লে উইথ আস, যে আমার সাথে কেউ খেলুক, এটা আমরা চাইতাম। আমি আর ক্লড চাইতাম যে কেউ খেলুক। ইট ইজ হার্ড টু রান পাইরেট কেভস অ্যান্ড থিংস লাইক দ্যাট উইথ অনলি টু। এটা খুব কঠিন দুজন মিলে যে পাইরেটস ক্যাপ, ওইখানে যে জলদস্যুদের গুহা রয়েছে। জলদস্যু মানে যারা জলে ডাকাতি করে, ঠিক আছে? যারা জলে ডাকাতি করে ওরা হচ্ছে পাইরেট। আর পাইরেটরা কেপ, ওরা গুহা করে থাকে। সেই পাইরেট কেপস যেগুলো থাকে, সেই পাইরেট কেপসগুলোতে ওরা খেলতে যায়।
তাহলে এই পাইরেট কেভস মানে জলদস্যুদের গুহা, এই জলদস্যুদের গুহাতে দুজনে মিলে খেলাটা হচ্ছে একটা মুশকিল কাজ, ঠিক আছে। তাহলে এই পাইরেটস কেভসে ওরা ঘুরে ঘুরে খেলতো, এটা দুজন মিলে কঠিন হতো, কেউ থাকলে ভালো হতো। ইট ইজ হার্ড টু রান পাইরেট কেভস অ্যান্ড থিংস লাইক দ্যাট উইথ অনলি টু। তাই দুজন মিলে এই জলদস্যুদের গুহাতে ঘোরা বা এইরকম খেলাগুলো এগুলো কিন্তু কঠিন হতো। বাট উই ইউজ টু কোয়ারেল এ গুড ডিল উইথ দ্য মেনল্যান্ড চিলড্রেন ইন উইন্টার। কিন্তু শীতকালে মেনল্যান্ড চিলড্রেনদের সঙ্গে আমাদের ঝগড়া হতো। যখন শীতকালে একসাথে অনেক সাথে থাকতো তখন ঝগড়া হতো, আবার এইখানে কিন্তু দুজনে কোনো ঝগড়া হয় না। সো ইট ওয়াজ পারহেপস জাস্ট অ্যাজ ওয়েল দ্যাট দেয়ার ওয়ে নান অফ দেম অন দ্য ভিঘাবুন। তাহলে হয়তো এটা ভালোই, ভিঘাবুনে ওদের কেউ নাই, এটা একদিক থেকে ভালোই, থাকলে তো ঝগড়া হতো, বলে কি নেই, তো কম জন আছি, ওটাই ভালো। ক্লড এন্ড আই নেভার কোয়ারেল। ক্লড আর ও লেখক কখন ঝগড়া করে না, লেখক আর ক্লড কিন্তু ঝগড়া কোনোদিন করে না, মেনল্যান্ডে গেলে ওদের ঝগড়া হবে। To be sure, father did not seem to have any relation except us. নিশ্চিত, টু বি শিওর, যে নিশ্চিত হওয়ার, এটা ওরা নিশ্চিত ছিল যে বাবার কোনো আত্মীয় স্বজন ছিল না। ফাদার ডিড নট হ্যাভ এনি রিলেশন এক্সেপ্ট আস, আমাদের ছাড়া বাবার কোনো আত্মীয় স্বজন ছিল না, মানে ওর বাবার আর কোনো ভাই বোন বা অন্য কেউ এরা ছিল না, শুধু এই একটা ছেলে একটা মেয়ে ছিল, আর কোনো আত্মীয় স্বজন ছিল না। দিস ইউজ টু পাজেল ক্লড অ্যান্ড মি, এটা আমাকে এবং ক্লডকে অবাক করতো যে কেন আমাদের আত্মীয়স্বজন নাই, সবাইকে আত্মীয়স্বজন আছে। এভরিবডি অন দ্য মেনল্যান্ড হ্যাড রিলেশন, মেনল্যান্ডের প্রত্যেকটা ছেলেমেয়ের কী আছে, আত্মীয়স্বজন আছে, আমাদের কেন নেই। হোয়াই হ্যাড নট উই, আমাদের নেই কেন। ওয়াজ ইট বিকজ উই লিভ অন অ্যান আইল্যান্ড, এটা কারণ কি আমরা দ্বীপে বাস করি সেই জন্য। এত বাচ্চা ছেলে মেয়ে অত জানে নাই, ওরা ভাবে যে আমরা দ্বীপে আসি, দ্বীপে থাকি, সেই জন্য কেউ আমাদের আত্মীয়স্বজন নাই, এটা একটা কারণ হতে পারে, তাই আমরা একা থাকি। We thought it would be so jolly to have an uncle, an aunt and some cousin. আমরা ভাবতাম এটা খুব মজা হতো যদি আমাদের কোনো কাকা থাকতো, কাকিমা থাকতো এবং কিছু খুঁড়তো ভাই বোন থাকতো, তাহলে খুব ভালো হতো। ওয়ান্স উই আস্কড ফাদার অ্যাবাউট ইট, এক সময় আমি বাবাকে এই ব্যাপারে জিজ্ঞেস করেছি, বাবা আমাদের কেন আত্মীয়স্বজন নাই। বাট হি লুক সো সরোফুল দ্যাট উই উইশড উই হ্যাড নট, কিন্তু তাকে দেখে এত সরোফুল মানে বলা মাত্র বাবা সরোফুল হয়ে গেছিলো, মানে দুঃখ পাইছিল। তাহলে বলা মাত্র এত সরোফুল হয়ে গেছিল যে আমার মনে হলো যে আর না বলাটাই ভালো হচ্ছিল, ঠিক আছে। তাহলে এত দুঃখ পেয়েছিল যে উই উইশড উই হ্যাড নট, যে আমাদের নাই, না থাকাই ঠিক আছে। যখন বললো যে বাবা আমাদের আত্মীয়স্বজন নাই, তো বাবা খুব কষ্ট পেয়েছিল, না কথাটা বললেই ঠিক হতো। হি সেড ইট ওয়াজ অল হিজ ফল্ট, সে বলেছিল যে আমারই দোষ। ওর বাবা বলছে আজ আমার দোষেই আমাদের আত্মীয়স্বজন নাই। দোষ তো কাজ ছিল ওর বাবার, ওর বাবার এমন কিছু একটা করেছিল বা এমন কিছু ঘটনা ওদের সাথে ঘটেছে যে জন্য আত্মীয়স্বজন নাই। সেই ঘটনাটা আমরা পরের ক্লাসে জানবো যে কেন ওদের আত্মীয়স্বজন নাই। ক্লড অ্যান্ড আই ডিড নট আন্ডারস্ট্যান্ড হোয়াট হি মিন, ক্লড এবং আমি বুঝতে পারতাম না তিনি কি বলতে চাইছেন। যখন বাবাকে ওরা জিজ্ঞেস করতো বাবা মেনল্যান্ডে দেখো সবাইকার আত্মীয়স্বজন আছে, আমাদের কেন নাই, তখন ওরা কষ্ট পেত এবং বলেছিল আজকে এই যে আমাদের আত্মীয়স্বজন নাই সেটা আমারই দোষে। কিন্তু এই কথাটার মানেটা ওরা তখন বুঝতে পারতো না যে বাবা কী দোষ করেছিল বা কী কারণে নাই। তাহলে বোঝা গেল, তাহলে ওরা শীতকালের সময় যখন মেনল্যান্ডে চলে যেত সেখানে সবাইকার সাথে খেলতো আর ঝগড়া হতো, কিন্তু আয়ারল্যান্ডে কারোর সাথে কারো ঝগড়া হতো না, আর আয়ারল্যান্ডে ওরা দুজনে থাকতো, ক্লড থাকতো আর ফিলিপা থাকতো, আর ওরা কিন্তু কখন ঝগড়া করতো না। ওদের দরকার ছিল, কারণ ওদের যে পাইরাইট কেভসগুলো ছিল বা ওইরকম খেলাগুলো খেলার জন্য বন্ধুর সাথে দরকার ছিল, কিন্তু বন্ধুর সাথে থাকলে ঝগড়া হতো, তার থেকে নাই দুজন খেলে ওইটাই ভালো। আর ওরা কিন্তু ওই যে ওদের যে আত্মীয়স্বজন নাই, ওর বাবার এরা দুজন ছাড়া কেউ আত্মীয়স্বজন নেই। তো এই ব্যাপারটা কী হতো, ক্লডকে আর লেখিকাকে অবাক করতো যে মেনল্যান্ডে তো সবাইকার আত্মীয়স্বজন আছে, আমাদের কেন নাই, আমরা কি দ্বীপে বাস করি সেই জন্য কি আমাদের আত্মীয়স্বজন নাই। বাবাকে এবার জিজ্ঞেস করে দেখি তো, এবার আমার বাবাকে জিজ্ঞেস করেছিল, ওর বাবা তখন কিন্তু খুব কষ্ট পেয়েছিল, তখন ওরা মনে হচ্ছিল না জিজ্ঞেস করলেই ভালো হতো, ঠিক আছে। তো বাবা কী বলেছিল যে আজকে আমাদের আত্মীয়স্বজন নাই সেটা আমার নিজের দোষ, আর এই কথাটার মানেটা কিন্তু ওরা বুঝতে পারেনি ব্যাপারটা। তো এতটা ছিল তোমার ইউনিট 1টা, ঠিক আছে। দেখা হচ্ছে পরের ক্লাসে।